stehen Mann, mutig für einen Mann, kämpfen und luten gern für Thron und Reich. Handel und Wissenschaft geben mit Mut und Kraft ihr Hauptheld hoch. Krieger und Heldentat finden ihr neuer Platz, treu aufgehoben Mann an meinem Thron. Krieger und Heldentat finden ihr neuer Platz, treu aufgehoben Mann. আমি আজ নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ আজকের পাঠের বিষয় প্রথম বিশ্বযুদ্ধ ও তার প্রভাব। বিশ্বযুদ্ধ পরবর্তী প্যারিসের শান্তি সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের 14 দফা নীতি এবং ভার্সাই সন্ধির কঠোর শর্তাবলী জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সে সম্পর্কে আলাপ আলোচনা করব। প্রথমে আমি আলোচনায় আসি প্রথম বিশ্বযুদ্ধের কারণ নিয়ে। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, বিধ্বংসী, সর্বগ্রাসী যুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধ। দীর্ঘ 4 বছর ধরে এই যুদ্ধ চলেছিল, 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ সূচিত হলেও এর প্রেক্ষাপট সূচিত হয়েছিল 1871 থেকে 1913 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপীয় রাজনীতিতে আপাত শান্তির আড়ালে ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে তীব্র ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, সমরাস্ত্র নির্মাণের প্রতিযোগিতা, পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস, অতৃপ্ত জাতীয়তাবাদ ইউরোপীয় রাজনীতিতে বারুদের স্তূপ তৈরি হয়েছিল। এই স্তূপে অগ্নিশলাকা প্রজ্বলিত করেছিল সিরাজেভো হত্যাকাণ্ড। সুতরাং অধ্যাপক জেমস জোলের মতানুযায়ী বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের মতো ঘটনা কোনো একটি বা আকস্মিক কারণে ঘটেনি। Any single explanation for the outbreak of war is likely to be the simple. সুতরাং প্রথম বিশ্বযুদ্ধের পশ্চাতে বিভিন্ন কারণ ছিল। প্রথমেই উল্লেখ করি অতৃপ্ত জাতীয়তাবাদ সম্পর্কে। ফরাসি বিপ্লবের পর ইউরোপবাসী জাতীয়তাবাদী উন্মাদনায় মেতে উঠেছিল। ভিয়েনা সম্মেলন জাতীয়তাবাদকে নস্যাৎ করতে তৎপর হলেও আত্মনিয়ন্ত্রণের দাবিতে ইউরোপীয় জাতিগোষ্ঠী সোচ্চার হয়ে ওঠে। আলসাস লোরেন নিয়ে ফরাসিরা, ট্রেন্টিন ও ট্রিয়েস্ট নিয়ে ইতালীয়রা, স্লেজউইগ নিয়ে ডেনরা, ইংল্যান্ডের বন্ধন মুক্তির জন্য আয়ারল্যান্ডবাসী, সর্বোপরি বলকান জাতীয়তাবাদ ও স্লাভ আন্দোলন ইউরোপকে অগ্নিগর্ভ করে তুলেছিল। এইভাবে ইউরোপের আহত ও অতৃপ্ত জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হয়ে উঠেছিল। দ্বিতীয়ত বলি, উগ্র জাতীয়তাবাদও প্রথম বিশ্বযুদ্ধের সংগঠনের পেছনে একটি অন্যতম কারণ ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর সূচনায় ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদ বিশ্বযুদ্ধের পরিবেশ রচনা করেছিল। এই সময় ইউরোপের প্রতিটি জাতি
নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করত এবং অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইত। লেখক, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিকরা জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার করতে থাকে। জার্মানরা টিউটনিক জাতি, ইংরেজরা অ্যাংলো স্যাক্সন জাতির, ফরাসিরা ল্যাটিন জাতির, রাশিয়া, ইটালি, জাপান প্রভৃতি রাষ্ট্র উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদ প্রচার করলে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়। যুদ্ধ সৃষ্টির পেছনেও বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা দায়ী ছিল। শিল্প বিপ্লবের ফলে উদ্বৃত্ত পণ্যাদি বিক্রি, কারখানার জন্য কাঁচামাল সংগ্রহ, পুঁজিপতিদের হাতে সঞ্চিত বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন দেশের শিল্পপতি পুঁজিপতিরা উপনিবেশ বিস্তারের জন্য নিজ নিজেদের দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন উপনিবেশ বিস্তারে এশিয়া আফ্রিকায় ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করে। জার্মানি, ইটালি সহ কয়েকটি ইউরোপীয় দেশে পরে শিল্পায়ন ঘটায়। তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে তৎপর হয়। এইভাবে উপনিবেশ বিস্তারকে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতি ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপ দুটি পরস্পর বিরোধী রাষ্ট্র জোটে বিভক্ত হয়ে পড়েছিল। সাম্রাজ্য বিস্তার, পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ ও যুদ্ধময় পরিস্থিতির কারণে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পরস্পর বিরোধী জোট গঠনের তৎপরতা দেখা দেয়। ফ্রান্সকে নিঃসঙ্গ করে রাখার উদ্দেশ্যে জার্মানির প্রধানমন্ত্রী বিসমার্কের উদ্যোগে 1882 খ্রিস্টাব্দে জার্মানি অস্ট্রিয়াকে নিয়ে গড়ে ওঠে ত্রিশক্তি চুক্তি। জার্মানি, অস্ট্রিয়া ও ইটালিকে নিয়ে গড়ে ওঠে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স, এবং অন্যদিকে ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়াকে নিয়ে 1907 খ্রিস্টাব্দে গড়ে ওঠে ত্রিশক্তি আতাত বা ট্রিপল আতাত। প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের পশ্চাতে সামরিক প্রস্তুতিও দায়ী ছিল। প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে যুদ্ধের আশঙ্কায় দুপক্ষই নিজেদের সামরিক প্রস্তুতি বাড়াতে থাকে। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বজয়ের স্বপ্নে নৌশক্তি বৃদ্ধি করলে ইংল্যান্ড ও ফ্রান্স আতঙ্কিত হয় এবং তারাও সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে থাকে। বলকান অঞ্চলে অস্ট্রো রুশ প্রতিদ্বন্দ্বিতার জন্য উভয় রাষ্ট্রের সামরিক প্রস্তুতি বৃদ্ধি পায়। এভাবে সমগ্র ইউরোপে অস্ত্র উৎপাদন বেড়ে যায়। বিভিন্ন রাষ্ট্র তাদের সামরিক ব্যয় বরাদ্দ বাড়িয়ে দেয়। সমগ্র ইউরোপ এক বারুদের স্তূপে পরিণত হয়। এই সময়ে কয়েকটি আন্তর্জাতিক সংকট সৃষ্টি হয়েছিল। এই আন্তর্জাতিক সংকটগুলো প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। 1905 খ্রিস্টাব্দে মরক্কো সংকট, 1911 খ্রিস্টাব্দে আগাদি ঘটনা এবং 1911 সালে বলকান সংকটকে কেন্দ্র করে অস্ট্রো রাশিয়া ও অস্ট্রো সার্বিয়া বিবাদ বলকান অঞ্চলকে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সম্মুখীন করেছিল। ইউরোপ যখন এই অগ্নিগর্ভ অবস্থার মধ্যে পড়েছে, সেই সময় সেরাজেভো হত্যাকাণ্ড এই অগ্নিগর্ভ অবস্থাকে আরও বাড়িয়ে তুলল এবং প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে পরিভ্রমণে এলে 1914 খ্রিস্টাব্দের 28 জুন স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন ডেথের সদস্য নাভরিলো প্রিন্সেপ কর্তৃক প্রকাশ্য দিবালোকে নিহত হলে সার্বিয়াকে দায়ী করে অস্ট্রিয়া 48 ঘন্টার মধ্যে কতগুলি শর্ত পূরণের দাবি জানিয়ে এক চরমপত্র পাঠায়। কিন্তু সার্বিয়ার পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না। এতে ক্ষুব্ধ অস্ট্রিয়া 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই সার্বিয়া আক্রমণ করলে
সার্বিয়ার পক্ষে রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং অস্ট্রিয়ার পক্ষে জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া যোগদান করলে বিশ্বে মহাযুদ্ধের দামামা বেজে ওঠে। আমি এত সময় তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করলাম, আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। মানব সভ্যতা ধ্বংসকারী প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব বিশ্বে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছিল। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং ফলাফল সম্পর্কে আমি এখন আলোচনা করব। 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর জার্মানির আত্মসমর্পণের পর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা ইউরোপ তথা বিশ্বের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক প্রভাব ফেলেছিল। প্রথমত বলা যায় যে প্রথম বিশ্বযুদ্ধ ছিল একটা সর্বাত্মক যুদ্ধ এবং এই যুদ্ধের ভয়াবহতাও ছিল মারাত্মক। পৃথিবীর প্রায় সমস্ত রাষ্ট্র কোনো না কোনোভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল। জল, স্থল, অন্তরিক্ষে সর্বত্রই পরিব্যাপ্ত হয়েছিল এই যুদ্ধ। এই যুদ্ধে ডুবোজাহাজ, ট্যাঙ্ক, ভারী কামান, উড়োজাহাজ থেকে বোমাবর্ষণ প্রভৃতি ধ্বংসাত্মক প্রযুক্তিগত উপকরণ ও পদ্ধতিকে কাজে লাগানো হয়েছিল। বিষাক্ত গ্যাস, রোগের জীবাণু দ্বারা শত্রুপক্ষকে পরাজিত করার অভিনব ভয়াবহ প্রচেষ্টা এই যুদ্ধে লক্ষিত হয়েছে। এই যুদ্ধে প্রায় 1 কোটির বেশি মানুষ মারা গিয়েছিল। ঐতিহাসিক ল্যানসাম বলেছেন, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ দ্য ব্লাডিয়েস্ট অ্যান্ড কস্টলিয়েস্ট ওয়ার দ্যাট হ্যাড ইয়েট বিন ফট। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের তীব্র অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ বিশ্ব অর্থনীতির উপর ভয়ঙ্কর রূপে আঘাত এনেছিল। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধের প্রয়োজনে প্রতিটি রাষ্ট্রেরই অর্থনৈতিক উপাদান ও শ্রমশক্তি নিয়োজিত হয়েছিল। এইভাবে যুদ্ধরত সরকারগুলি জাতীয় অর্থনীতিকে যুদ্ধ জয়ের লক্ষ্যে ব্যবহার করায় তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। বিশ্বে অর্থনৈতিক ভর কেন্দ্রে পরিণত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে রাশিয়া ও রোমানব বংশ, জার্মানির ও হোয়েনজোলান বংশ, অস্ট্রিয়া হাঙ্গেরি, তুরস্ক ও অটোমান বংশের অবসান ঘটেছিল। বিশ্বের বৃহৎ বৃহৎ সাম্রাজ্যগুলির অবসান ঘটে প্রথম বিশ্বযুদ্ধের ফলে। তেমনিভাবেই প্রথম বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রীয় পুনর্গঠনের ফলে ইউরোপের চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, পোল্যান্ড প্রভৃতি নতুন রাষ্ট্রের উদ্ভব হয়। প্রথম বিশ্বযুদ্ধ গণতন্ত্র ও জাতীয়তাবাদের সাফল্যকেও ত্বরান্বিত করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম ফলশ্রুতি হল গণতন্ত্র ও জাতীয়তাবাদের সাফল্য। বলকান অঞ্চলে আংশিক জাতীয়তাবাদের সাফল্য, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, যুগোস্লাভিয়া প্রভৃতি দেশে গণতান্ত্রিক সংবিধান প্রবর্তন, নারী পুরুষের ভোটাধিকারের স্বীকৃতি ঘটে এবং শ্রমিক কল্যাণে আইন প্রবর্তিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর এশিয়া আফ্রিকায় উপনিবেশ বিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম তীব্রতর হয়ে ওঠে। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন জোরদার হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের বীভৎসতা, নারকীয় হত্যাকাণ্ড বিশ্ববাসীর মনে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আকুলতা দেখা দেয়। তাই প্যারিসের শান্তি সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি
উড্রো উইলসনের 14 দফা শর্তের উপর নির্ভর করে লিগ অব নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আমি এত সময় তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ও তার প্রভাব নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে পাঠিয়ে দিলাম। প্রথম বিশ্বযুদ্ধের পর তাই বিশ্ববাসী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও পুনর্গঠনের জন্যে উদ্গ্রীব হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তার 14 দফা শর্ত আরোপ করলেন, 14 দফা শর্ত ঘোষণা করলেন মার্কিন কংগ্রেসে। এই 14 দফা শর্ত সম্পর্কে এখন আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধ অবসানে প্যারিসের শান্তি সম্মেলনে বিশ্বশান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা, ইউরোপের পুনর্গঠন প্রভৃতি উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন। এই 14 দফা নীতির শর্তগুলি ছিল: 1. আন্তর্জাতিক ক্ষেত্রে গোপন চুক্তি ত্যাগ করে প্রকাশ্য আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি প্রণয়ন করতে হবে। 2. প্রত্যেক দেশের সমুদ্রের উপকূল অংশ ছাড়া বাকি অংশ যুদ্ধ বা শান্তির সময় সবার জন্য উন্মুক্ত থাকবে। 3. আভ্যন্তরীণ নিরাপত্তার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রের অস্ত্রসজ্জা হ্রাস করতে হবে। 4. আন্তর্জাতিক বাণিজ্যে বাধা নিষেধ হ্রাস করতে হবে। 5. উপনিবেশগুলির উপর বিভিন্ন দেশের দাবি নিরপেক্ষভাবে বিচার করতে হবে। 6. রাশিয়ার গৃহীত অঞ্চল প্রত্যর্পণ করতে হবে। 7. বেলজিয়ামের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। 8. ফ্রান্সকে আলসাস লোরেন ফিরিয়ে দিতে হবে। 9. ইতালির রাজ্যসীমা পুনর্গঠিত করতে হবে। 10. অস্ট্রিয়া ও হাঙ্গেরিকে স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে। 11. বলকান রাজ্যগুলির পুনর্গঠন করতে হবে। 12. দার্দেনেলিস প্রণালীকে নিরপেক্ষ অঞ্চল রূপে ঘোষণা করতে হবে। 13. স্বাধীন রাষ্ট্ররূপে পোল্যান্ড পুনর্গঠিত করতে হবে। 14. আন্তর্জাতিক শক্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করতে হবে। তাহলে এই 14 দফা শর্তে ঔপনিবেশিক বিরোধ, অস্ত্র প্রতিযোগিতা, গোপন চুক্তি প্রভৃতির অবসান, জার্মানির উপর কোনো শাস্তি আরোপ, ক্ষতিপূরণের বোঝা আরোপ বা প্রতিশোধ গ্রহণ না করা, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণের মাধ্যমে বিশ্বকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া, প্রত্যেকটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে প্রত্যেকটি জাতির স্বাধীনতা দান প্রভৃতি উচ্চ আদর্শ তুলে ধরা হয়েছিল। কিন্তু এগুলির বাস্তব প্রয়োগ কোনোভাবেই সম্ভব ছিল না। মহান আদর্শবাদকে উপেক্ষা করে বহু রাষ্ট্র নিজ নিজের সংকীর্ণ স্বার্থ পূরণেই বেশি ব্যস্ত ছিল। বিশ্ব শান্তি রক্ষার জন্য আন্তর্জাতিক সংগঠন হিসেবে জাতিসংঘের প্রতিষ্ঠা হলেও তার মধ্যে ভার্সাই সন্ধির কঠোর শর্তাবলী জার্মানির উপর চাপিয়ে দেওয়ার মতো পদক্ষেপও ছিল। কেউ কেউ মনে করেন যে এই ঘোষণার দ্বারা ইউরোপে শক্তি সাম্য প্রতিষ্ঠা করে আমেরিকা নিজের নিরাপত্তা সুদৃঢ় করতে চেয়েছিল। আমি এত সময় তোমাদের উড্রো উইলসনের 14 দফা শর্ত এবং এই শর্ত কিভাবে বিশ্ব শান্তি, গণতন্ত্র রক্ষা, ইউরোপের পুনর্গঠনে সাহায্য করেছিল সে সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দিলাম। আলোচনার শেষ পর্বে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভার্সাই সন্ধির কঠোর শর্তাবলী এবং এই সন্ধির সমালোচনা, কিংবা এই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা যায় সেই সম্পর্কে।
প্রথম বিশ্বযুদ্ধ অবসানে বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে 1919 খ্রিস্টাব্দের 28শে জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 230 পৃষ্ঠা সমন্বিত 339টি ধারা সম্বলিত ভার্সাই সন্ধির বৈষম্যমূলক কঠোর শর্তাবলী পরাজিত জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। শর্তাবলীগুলি হল যেমন আঞ্চলিক পুনর্গঠন সংক্রান্ত শর্তাবলী। জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন, বেলজিয়ামকে মনসেরেট, ম্যালমেডি, ইউপেন, লিথুয়ানিয়াকে মেমেল বন্দর, পোল্যান্ডকে পোজেন ও পশ্চিম প্রাশিয়া, ডেনমার্ককে উত্তর স্লেজউইক ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। পোল্যান্ডের সঙ্গে জার্মানির ভিতর দিয়ে সামুদ্রিক যোগাযোগের জন্য পলিশ করিডোর গড়ে তোলা হয়। জার্মানির ডানজিগ বন্দরকে উন্মুক্ত বন্দর বলে ঘোষণা করা হয়। এই আঞ্চলিক পুনর্গঠন বা ভৌমিক শর্তাবলী ছাড়াও ছিল সামরিক শর্তাবলী। জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে 1 লক্ষ করা হয়। বেলজিয়ামের মতন একটা ক্ষুদ্র রাষ্ট্রের সমকক্ষ সামরিক বাহিনী রাখা হয়েছিল। জার্মানির জল, স্থল ও বিমান বাহিনী ভেঙে দেওয়া হয়। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষাদান নিষিদ্ধ হয়। রাইন নদীর পূর্ব তীরে 30 মাইল অঞ্চলের মধ্যে সব জার্মান সামরিক ঘাঁটি ও দুর্গগুলি ভেঙে ফেলা হয়। জার্মান সেনাপতিদের বরখাস্ত করা হয়। ভার্সাই সন্ধির কঠোর শর্তাবলী অর্থনৈতিক ক্ষেত্রে জার্মানির উপর বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়েছিল। জার্মানির উপর প্রায় 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণের দায় চাপানো হয়। জার্মানির অধিকাংশ বাণিজ্য বন্দর ইংল্যান্ড ও ফ্রান্সকে প্রদান করা হয়। জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চল 15 বছরের জন্য আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয়। ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, লুক্সেমবার্গকে বাধ্যতামূলকভাবে কয়লা, লোহা, কাঠ, রবার ও বিভিন্ন খনিজ পদার্থ সরবরাহ করতে জার্মানিকে বাধ্য করা হয়। জার্মান জাতি ভার্সাই সন্ধির এই কঠোর শর্তাবলীকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। জার্মানির উপর আরোপিত ভার্সাই সন্ধিকে জার্মান ঐতিহাসিকরা একতরফা ও জবরদস্তিমূলক সন্ধি, ম্যাকিয়াভেলীয় সন্ধি, কেউ মৃত্যু পরিকল্পনা ও দাসত্বের শৃঙ্খল, কেউ অনুদার ও আদর্শবর্জিত সন্ধি বলে উল্লেখ করেছে। ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির উপর যেভাবে জবরদস্তি করে যুক্তিহীনভাবে জার্মানির আপত্তিগুলি নাকচ করে এবং যুদ্ধাপরাধী জার্মান প্রতিনিধি দলকে জার্মানির উপর বিমান আক্রমণের ভয় দেখিয়ে জার্মান প্রতিনিধি দলকে কাঁটাতারের বেড়ার মধ্যে দিয়ে ভার্সাইয়ের রাজপ্রাসাদে নিয়ে যেতে বাধ্য করা হয়েছিল এবং বেইনট দেখিয়ে ভার্সাই সন্ধিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। সেজন্যে জার্মানবাসী এই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক E.H. কার বলেছেন, দ্য সিগনেচার extracted from Germany in these conditions was not morally binding for her. যুদ্ধ সৃষ্টির জন্য একমাত্র জার্মানি দায়ী ছিল না, অথচ এর জন্য একমাত্র জার্মানিকে দায়ী করে তার উপর কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। মিত্রপক্ষের সামরিক শক্তি হ্রাস না করে শুধু জার্মানির সামরিক শক্তি হ্রাস, তার উপনিবেশগুলিকে কেড়ে নেওয়া, জার্মান জাতির জাতীয়তাবাদকে উপেক্ষা করে জার্মানি থেকে জার্মান অধ্যুষিত অঞ্চলকে আলাদা করা, যুদ্ধবিধ্বস্ত জার্মানির উপর 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ চাপানো, জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চল কেড়ে নেওয়া, যুদ্ধ সৃষ্টির অপরাধে জার্মান সেনাদের প্রতি
কঠোর শাস্তি প্রদান প্রভৃতি ঘটনা শুধু ন্যায় নীতি লঙ্ঘন করা হয়নি, প্রতিহিংসা প্রবৃত্তিকে চরিতার্থ করা হয়েছিল। সেজন্য এই সন্ধির শর্তগুলির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল বলে E.H. কার মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দ্য ট্রিটি অফ ভার্সাইলস শোড দ্য সিডস অফ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানি তাই ভার্সাইয়ের সন্ধি খসড়াপত্রকে ভেঙে ফেলে আগ্রাসন চালিয়েছিল। সে আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। সুতরাং ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল বলে অভিহিত করা হয়। আমি এত সময় তোমাদের ভার্সাই সন্ধির কঠোর শর্তাবলী এবং এই শর্তের সমালোচনা সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু আমি পাঠিয়ে দিলাম তোমাদের বোঝা ও জানার সুবিধার্থে। আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে পাঠদান সমাপ্ত করলাম।